নমস্কার সবাইকে, রাইট ইনসাইট উইথ সোমালিতে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটি এপিসোডেতে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর আলোচনা করব বলে। আজকে যাকে পেয়েছি আমার সাথে আমাদের এই শোতে, উনি খুবই ব্যস্ত একজন মানুষ। আলাপ করিয়ে দিয়ে দিই, ডক্টর অর্ণব কর্মকার। উনি অর্থোপেডিক, অ্যান্থ্রোস্কোপিক, আর্থোপ্লাস্টি সার্জন, নি রিপ্লেসমেন্ট করেন, তার সাথে জয়েন্ট এবং ট্রমা স্পেশালিস্ট। ওয়েলকাম স্যার ইন মাই শো। নমস্কার। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যে বয়সের মানুষের জন্ম থেকে আর জীবনের শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আমাদের শরীরের হাড়ের গঠন, হাড়ের মধ্যে কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত সম্পর্কে ইন ডিটেলসে গিয়ে আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। স্যার, আপনাকে প্রথম যে প্রশ্নটা আমি করব সেটা হলো যে আমরা তো সবাই হাড়ের সমস্যা নিয়ে অনেক ভুগছি, আপনার কাছে প্রচুর পেশেন্ট। তো এই যে হাড়ের সমস্যাটা শুরু হচ্ছে, প্রথম আপনার একটা কথা বলুন, হাড়ের স্বাস্থ্য বলতে আমরা কি বুঝছি? ঠিক কথা। এখন মানে হাড় তো আমাদের শরীরের ভিত, মানে স্কেলিটন আমরা যেটা বলছি, এটাই কিন্তু আমাদের শরীরটাকে বহন করে নিয়ে চলছে। আমাদের শরীরের সমস্ত অর্গান, আমাদের মাসেলস পুরোটাই বয়ে নিয়ে চলছে। তাই এই হাড়টা একদম স্ট্রং হতে হবে, মজবুত হতে হবে। তা না হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এবং আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু ভালোভাবে হবে না। তাই হাড়ের স্বাস্থ্য বলতে আমরা বোঝাই যে হাড়ের একটা ডেনসিটি আছে, মানে একটা ঘনত্ব আছে। আমরা যদি ব্যাপারটাকে পোরোসিটি ভাবি, মানে ধরুন আমরা যেরকম বাড়িতে দেওয়াল তৈরি করি, তার মধ্যে যেরকম একটা সিমেন্ট বালির যেমন একটা সংমিশ্রণ, সেটা যদি সঠিক না থাকে সেই দেওয়ালটা কিন্তু স্ট্রং হবে না। সেই মতোই আমাদের হাড়ের বিভিন্ন জিনিস, যেমন ক্যালসিয়াম, তার মধ্যে আরও ম্যাগনেসিয়াম আছে, ভিটামিনস আছে, বিভিন্ন কোলাজেন টিস্যুস আছে, এই সমস্ত জিনিস দিয়ে যখন হাড়টা তৈরি হচ্ছে, সেই জায়গায় যদি কোনো একটা জিনিসের অভাব থাকে বা সেটা যদি আস্তে আস্তে ক্ষয়ে যায়, তখন সেটা ফোকরা হয়ে যায়। এই তখনই কিন্তু আমরা বলি যে হাড় দুর্বল হয়ে যাচ্ছে। তাই হাড়ের স্বাস্থ্য বলতে আমরা হাড়ের পোরোসিটি বা তার কতটা ডেনসিটি আছে এটাকেই আমরা বুঝি। বুঝতে পারলাম। স্যার, এটা কি কোনো জীবন্ত টিস্যু? মানে হাড় কি জীবন্ত টিস্যু? একদম, অবশ্যই এটা জীবন্ত টিস্যু এবং এটা আমাদের বয়সের সাথে সাথে গ্রো করে। আচ্ছা। কারণ একটা ছোট বাচ্চার হাড় যতটা সরু বা যতটা লম্বা থাকে, যত আমরা বয়স বাড়তে থাকে হাড়টা যেরকম লম্বায়ও বাড়ে, তেমনি হাড়টা কিন্তু মোটাও হচ্ছে। অবশ্যই জীবন্ত টিস্যু এটা। এবং আমাদের শরীরে হাড়ের যে নাম্বার অফ বোনস, সেটাও তো নির্দিষ্ট। একদম, সেটা নির্দিষ্ট। সেটা কত থাকে তাও মোটামুটি? সেটা আমরা বলি 208, কিন্তু সেটা কিছু হয় যে অনেক সময় যেগুলো জয়েন্ট থাকে না, সেগুলো বয়সের সাথে সাথে বাড়তে থাকে এবং জয়েন্ট হয়ে যায়। যার জন্যে আমাদের ছোটবেলায় যতগুলো হাড় থাকে, আমরা একটা সার্টেন বয়সের পর কিছু সংখ্যা কমে যায়, কারণ কিছু জয়েন্ট হয়ে গিয়ে দুটো হাড় থেকে একটা হাড়ে পরিণত হয়ে যায়। ওকে, হাড়ের মূল কাজটা কি? হাড়ের মূল কাজ হচ্ছে আমাদের বডিকে ব্যালেন্স করা, বডির ভিতটাকে শক্ত করে দাঁড় করিয়ে রাখা। যেরকম আমরা ভিত বলি, যে কোনো জিনিসের ভিত যেটা বাড়ি তৈরি হচ্ছে, তার যে সেম জিনিস আমাদের মানব শরীরের ভিত হচ্ছে আমাদের স্কেলিটন বা স্কেলিটাল স্ট্রাকচার। এটাই হচ্ছে মেন কাজ। পরিকাঠামো বলতে যেটা আমরা বুঝি, পরিকাঠামো, এবং এটা তো প্রধান কাজ। এছাড়া অনেক রকম কাজ আছে, যেরকম আমাদের রেগুলার চালনা করা, আমাদের মাংসপেশিগুলোকে ঠিকভাবে ব্যালেন্স করে রাখা, মাসেলস গুলোকে বডিতে ব্যালেন্স মেনটেন করা, এবং বডির আমাদের সমস্ত অর্গানগুলোকে ঠিকভাবে প্রোটেকশন দেওয়া। আজকে যদি আমরা রিব কেজের কথা ভাবি, আমাদের হার্ট, লাংস, আমাদের লিভার, বিভিন্ন মেজর অর্গানগুলোকে কিন্তু প্রোটেক্ট করে রাখে। তাই হার্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা অনেকভাবে আমাদের হিউম্যান বডিকে হেল্প করছে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এই দুটো আমরা খুব শুনি আর কি ডাক্তারদের কাছ থেকে। তো এই দুটো এলিমেন্টের কি ভূমিকা আছে এই হাড় বা আমাদের? একদম, মানে আমরা প্রথমেই যে উদাহরণটা বললাম যে দেওয়ালের জন্য যেরকম সিমেন্ট এবং বালি, সেরকম ব্যাপার হাড়ের জন্য। তাই এটা অপরিহার্য এবং পরিপূরক। তাই কোনো একটা না থাকলে কিন্তু অন্যটা কার্যকরী হবে না। তাই ক্যালসিয়াম যেরকম আমরা জানি যে মেন উপাদান আমাদের হাড়ের জন্য, তেমনি ভিটামিন ডিটা ছাড়া কিন্তু এই ক্যালসিয়াম কাজ করতে পারবে না। ভিটামিন ডিটা না থাকলে ক্যালসিয়ামের এফেক্টটা হবে না। ভিটামিন ডি যদি কমে যায়, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তো আসতে থাকবে অটোমেটিক। কারণ ভিটামিন ডি, এইখান থেকেই বলি যে ভিটামিন ডি এর কাজ, মেন কাজ হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা। মানে আমি ক্যালসিয়াম খেলাম কোনো খাবারের থেকে হোক বা মেডিসিনের থেকে হোক, সেটা যে আমার ব্লাডের মধ্যে আসবে সেটাও নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি,
এবং সেই ব্লাড থেকে কতটা পরিমাণ হাড়ে যাবে এবং কতটা আমার বেরিয়ে যাবে কিডনি দিয়ে, সেটাও কিন্তু ভিটামিন ডি নিয়ন্ত্রণ করে। এবং যদি আমার শরীরে খামতি হয় কখনো, যখন নেগেটিভ ব্যালেন্স তৈরি হয়, তখন কিন্তু ভিটামিন ডি আবার ওই কিডনি দিয়ে বেরিয়ে যাওয়ার গেটটা লক করে দিতে পারে, যাতে করে এক্সেসিভ না বেরিয়ে যায়, তখন যাতে সে আবার রিঅ্যাবজর্ব করে নিতে পারে। তো এই ভিটামিন ডি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই ক্যালসিয়ামের জন্য। নেক্সট যে প্রশ্নটা করবো, জানতে আমার খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের এই যে আমাদের বোনের যে সেলগুলো, সেটা তো তৈরি হচ্ছে আবার রিপ্লেস হচ্ছে, সেই প্রসেসটা একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটা খুব মানে ইম্পর্টেন্ট এবং এটা আমাদের রেগুলার চলতে থাকে। মানে আমাদের বডিতে দুটো মেকানিজম কাজ করে, একটা হচ্ছে আমাদের বডিতে হাড় তৈরি করছে, বোন ফর্মেশন। আরেকটা মেকানিজম হচ্ছে সেই হাড়টাকেই কিছু সেলস এসে, অস্টিওক্লাস্টিক সেলস, সেই সেলসটা হাড়টাকে খেয়ে নিচ্ছে। এবং এইটার কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু বোন ম্যাচুরিটি তৈরি হচ্ছে এইভাবে। এক একটা লেয়ার তৈরি হচ্ছে, যখন অনেকগুলো লেয়ার হচ্ছে তার মধ্যে কিছু ম্যাচিওর থাকে, কিছু ইম্যাচিওর থাকে। তো ইম্যাচিওর লেয়ার্স গুলো আবার খেয়ে নিচ্ছে, তারপরে আবার ম্যাচিওর লেয়ার্স তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের হাড়ের ইন্টারনাল স্ট্রেংথটা বাড়ছে। তো এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু হচ্ছে। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যখন একটা মানুষের বয়স কম থাকে বা সে ধরুন বাচ্চা আছে, তখন তার 80% কিন্তু তার বোন ফর্মেশন, 20% তার বোন রিজর্পশন। কিন্তু যেভাবে সে লাইফস্টাইলে, জীবনযাত্রা প্রণালীতে এগিয়ে চলছে, তার বয়স বাড়ছে, তার শরীরে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হচ্ছে, যখন সে মেনোপজের পরে বা সার্টেন এজের পরে পুরুষদের ক্ষেত্রে পৌঁছেছে, তখন কিন্তু তার বোন ফর্মেশন হচ্ছে 20%, আর তখন তার রিজর্পশনটা হয়ে যাচ্ছে 80%। তখন এই ব্যালেন্সটা পুরো উল্টো হয়ে যাচ্ছে। এবার আমি একটুখানি পর্যায় অনুযায়ী যাব, যে ছোট থেকে বড় মানুষ হচ্ছে, তো শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, তারপর সেখান থেকে একটা অ্যাডাল্ট পার্সনে যাচ্ছে। তো সেখানে হাড়ের তো পরিবর্তন হচ্ছে প্রত্যেক মুহূর্তে। তো সেইটা আমাকে একটুখানি বোঝান যে ছোটবেলায় যখন বাচ্চা থাকছে, তখন সেই স্টেজেতে বাচ্চার গঠনটা কিরকম থাকছে বা তার কিরকম কেয়ার নেওয়া উচিত, সো দ্যাট ইন ফিউচার তার স্বাস্থ্য ভালো থাকে। একদম। আমাদের প্রচলিত মতে কি বলে যে বয়স হলেই হাড়ের সমস্যা হয় বা হাড়ের ক্ষয় হয়, তো সার্টেন এজের পরই আমরা হাড় নিয়ে চিন্তা করি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা যদি ভিতটা ঠিক করতে চাই বা হাড়ের গঠনটা যদি ভাবতে চাই, এটা কিন্তু একদম বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। কারণ আমাদের একটা টার্ম আছে পিক বোন মাস, মানে আমাদের সর্বোচ্চ হাড়ের ক্ষমতা। সর্বোচ্চ হাড়ের ক্ষমতা আমরা কিন্তু আপ টু 30 ইয়ার্স অবধি বানাতে পারবো, তারপর আমরা এটা বানাতে পারবো না। তাই এই পিক বোন মাসটা কিন্তু আমরা ছোট বয়স থেকেই আস্তে আস্তে হাড়ের ডেভেলপমেন্টের উপর নির্ভর করছি। একটা যে শিশু যখন তার জন্ম হচ্ছে, তারপরে যখন তার বডিতে গ্রোথ হচ্ছে, আমরা যেমন বললাম যে তার 80% কিন্তু তার বোন ফর্মেশন। তাহলে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি 80% বোন ফর্মেশন হয়, তাহলে তাকে আমাকে যোগানটাও প্রচুর দিতে হবে। তাই যতদিন একটা বাচ্চা বা একটা শৈশবের গ্রোথ থাকছে, মানে 29 to 30 ইয়ার্স অবধি, মেল ফিমেলে একটু আলাদা কিন্তু অ্যাভারেজ আমরা ডিসকাস করি, ততদিন যদি তার শরীরে আমরা পর্যাপ্ত ক্যালসিয়াম বা ভাইটামিন ডি না দিই, তাহলে কিন্তু তার পিক বোন মাস কিন্তু কখনোই খুব ভালো জায়গায় পৌঁছবে না। এই পিক বোন মাসের উপর নির্ভর করেই কিন্তু বাকি জীবনটা আমাকে কাটাতে হবে, তার সেটা আমি পরে কিন্তু বাড়াতে পারবো না। তাই শৈশবের দিকে আমরা সবসময় বলছি, এবং সায়েন্সও আমাদের বলছে যে তার রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কিন্তু বেশি কম্পেয়ার টু অ্যান অ্যাডাল্ট পারসন। সেখানে তাকে আমাকে অ্যাটলিস্ট 1000 IU ভিটামিন ডি, মোর দেন 500 to 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম, এগুলো দিতে হচ্ছে। এবারে শৈশবের থেকে যখন সে অ্যাডোলেসেন্ট হচ্ছে, আরেকটু তার বয়স বাড়ছে, যখন তার অ্যাক্টিভিটি লেভেল আরো বেশি হচ্ছে, মানে সে খেলাধুলা, স্কুল, মানে তার তখন ফিজিক্যাল ডিমান্ড অনেক বাড়ছে, এবং তখন কি হচ্ছে, তার হাড়ের বিভিন্ন রকম ইনজুরি হওয়ার প্রবণতা বাড়ছে। হাড়ে পড়ে যাচ্ছে, খেলতে গিয়ে লাগছে, চোট লাগছে, আঘাত লাগছে, কারো কারো ফ্র্যাকচার হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, এবং তারপরে সে অ্যাডাল্টহুডে প্রবেশ করছে। এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় একটা সাডেন হরমোনাল চেঞ্জেস মানুষের মধ্যে তৈরি হয়। তাই ছোট থেকেই আমাদের কিন্তু হাড়ের যত্নটা স্টার্ট করতে হবে। ডেফিসিয়েন্সি যাতে না হয়, এটা আমাদের বরাবর মাথায় রাখতে হবে, যে ক্যালসিয়াম, ভাইটামিন ডি, স্পেশালি যখন তার বডিতে গ্রোথ থাকছে, যাতে করে আমরা একটা খুব ভালো পিক বোন মাস অ্যাচিভ করতে পারি বাই 30 ইয়ার্স। তারপরে তো সে অ্যাডাল্টহুডে পৌঁছচ্ছে, অ্যাডাল্টহুডে গিয়ে তার বিভিন্ন রকম চেঞ্জেস হচ্ছে, ডিপেন্ডিং সে মহিলা না পুরুষ, সেই অনুযায়ী তার হরমোনাল চেঞ্জেসগুলো নেক্সট আসছে তার শরীরে।
তো এই যে পিক বোন মাস যেটা, ওটা কি কোনো ডিটেকটিভ মেজার্স, মানে ওটা কি মাপা যায়? না, ওটা এখন ঠিক মাপা যায় না, বাট এটা একটা আরবিট্রারি ফর্মুলা আছে। আচ্ছা, এই আরবিট্রারি ফর্মুলাটা থেকে আমরা একটা অ্যাভারেজ পপুলেশনের পিক বোন মাস কত হওয়া উচিত সেটা আমরা আইডিয়া করতে পারি, Okay. বাট এখনো কমার্শিয়ালি অ্যাভেলেবেল নয় যে আমরা ওটা মেজার করতে পারি। ওকে। তো এটা তার যে পার্টিকুলার পার্সন, তার বয়স, হাইট, ওয়েট ইয়েস, বা আদার্স সেইটার পরিমাপে আমরা বিচার করতে করা পারি। যায়। হ্যাঁ, সেটা পরিমাপে বিচার করা যায় বোন ডেনসিটি চেক করে। বোন ডেন্সিটি চেক করে, যেটাকে বিএমডি বলছি আমরা। বিএমডি বলছি বা ডেক্সা স্ক্যানও DEXA বলা scan। হয়। না, আসছিলাম প্রশ্ন। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ডেক্সা স্ক্যানটা কিভাবে, মানে কার ক্ষেত্রে আর কখন, কোন এজে এই ডেক্সা স্ক্যানটা তো খুবই একটা কমন টার্ম হয়ে গেছে আজকের ইয়েস, দিনে। ইয়েস, আমরা চাইছি যে কমন টার্ম হয়ে উঠুক, মানুষজন আরো এই ব্যাপারে সচেতন হোক, এবং আমরা সবসময় অ্যাপিল করছি যাতে সার্টেন এজের পরে, আমি সেটা এক্সপ্লেন করব, যাতে করে বয়স্কদের যত রকম হেলথ চেক আপ হয়, অনেক হসপিটালেই দেখবেন আপনারা যে হেলথ চেক আপ প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলোর মধ্যে এটা ইনক্লুড করা হোক। এটা আমরা বরাবর এই মেসেজটা দিচ্ছি, কারণ অস্টিওপোরোসিস একটা সাইলেন্ট কিলার ডিজিজ, যেটা কিন্তু আস্তে আস্তে ভেতরে ভেতরে খারাপ করে দেবে শরীরটাকে, এবং বাই দ্যাট টাইম একটা ফ্র্যাকচার হচ্ছে, ততক্ষণে কিন্তু 30% বেশি বোন লস হয়ে যাচ্ছে। তাই বোন ডেনসিটি স্ক্যান মানে ডেক্সা স্ক্যান, যেটা থেকে আমরা আলোচনাটা শুরু করলাম, ডেক্সা স্ক্যানটা কিন্তু পোস্ট মেনোপজাল মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বছরে একবার অবশ্যই করা উচিত। পুরুষদের ক্ষেত্রে যারা 55 ক্রস করছেন তাদের ক্ষেত্রে ইয়ারলি চেক আপের মধ্যে করা উচিত। এই ছাড়া কারোর যদি ফ্র্যাকচারের হিস্ট্রি আছে, মানে আমার অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়েছে, হিপ জয়েন্ট বা স্পাইন বা রিস্ট অ্যারাউন্ড কোনো রকম ফ্র্যাকচার হয়ে গেছে যেখানে হাড়ের ডেন্সিটি একটু কম মনে হয়েছে, তাদের ক্ষেত্রে করা উচিত। বা কারা যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, মানে ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম বা কোনো রকম আর্থ্রাইটিস, বা অনেকেই স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয় অনেক রোগের জন্য, এই ধরনের কোনো যদি প্রোফাইল থাকে তাহলে কিন্তু তাদের ডেক্সা স্ক্যান করে অবশ্যই দেখা উচিত। এবার জানতে চাইব আপনার কাছ থেকে যে অ্যাবাভ 25 বা অ্যাবাভ 30 এই সময় থেকে আপ টু 50 এই এজটার মধ্যে আমাদের মানুষ কাজকর্ম বেশি করছে, রেগুলার তার অ্যাক্টিভিটি, মানে আগের স্টেজটা যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা স্টুডেন্ট টাইমটা পেরিয়ে যখন মানুষ তার যৌবনে পড়ছে, বা সেই সময় তার ওয়ার্ক প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইখানে একজন পুরুষ বা একজন মহিলার কিরকম ভাবে তার বোন হেলথটাকে মেনটেন করা উচিত? এখন এটা খুব প্রবলেম আমরা দেখছি যে ইয়ং জেনারেশনের মানুষরা, স্পেশালি অফিস গোয়ার্স যারা, বা যারা খুব হাইলি স্ট্রেসফুল জবের মধ্যে আছেন, তারা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসছেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের ভিটামিন ডি কম আসছে, ক্যালসিয়াম কম আসছে। 2-3টে কারণ, একটা হচ্ছে যে ডায়েট ঠিক নেই তাদের, আর সেকেন্ড হচ্ছে তারা লাইফস্টাইলটা ভীষণ বিজি, তাদের রেগুলার এক্সারসাইজ করার টাইম নেই, এবং যার ফলে ডায়েটটা মেকআপ করার জন্য তারা অনেকটাই জাঙ্ক ফুডের উপর নির্ভরশীল, যেটা ভীষণভাবে খারাপ, এবং এই করতে গিয়ে পুরো তাদের ডাইজেশন সিস্টেমটা খারাপ হয়ে যাবে। আলটিমেটলি সেখান থেকে তারা কোনো রকম প্রপার ফুড খেলেও সেটা ডাইজেস্ট হয়ে শরীরের মধ্যে ঠিকভাবে ঢোকে না। তো সেই জন্যই স্পেশালি আফটার কোভিড এই প্রবলেমগুলো আরো বেশি করে দেখা গেছে এই ধরনের। এদের ক্ষেত্রে খুব শর্টে বলি যে 2-3টে জিনিস। 1 নম্বর হচ্ছে রেগুলার ডায়েট, রেগুলার একটু ব্রিস্ক এক্সারসাইজ করা, আর থার্ড হচ্ছে যারা অফিসে কাজ করেন বা যারা স্টুডেন্ট পড়াশোনার মধ্যে আছেন, রিসার্চের মধ্যে আছেন, তাদের পশ্চার মেনটেন করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কারণগুলোর জন্য কিন্তু আমরা মেনলি ফেস করছি। আর ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম অ্যান্ড ভাইটামিন ডেফিসিয়েন্সি ডায়েটের মধ্যে পর্যাপ্ত না থাকলে কিন্তু প্রপার সাপ্লিমেন্ট নিতেই হবে, ইররেসপেক্টিভ অফ দিস এজ, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে, বিকজ মহিলাদের স্ট্রাকচার বা হিউম্যান হরমোনাল সিস্টেমটাই এইরকম যে তারা সবসময় কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনে পুরুষদের থেকে একটু পিছিয়ে রয়েছে, এবং তাদের বডি থেকে লসটাও বেশি হয়। এবারে এই অ্যাডাল্টহুডে অনেক মহিলারা প্রেগনেন্ট হচ্ছেন, তারা ল্যাকটেশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময়ও কিন্তু তাদের শরীরের ডিমান্ড অনেক বেশি। তখনও যদি তাদের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন না দেওয়া হয়, তাহলে কিন্তু সেটাও একটা লং টার্ম হাড়ের ডেফিসিয়েন্সিতে রূপ নিতে পারে। বুঝলাম। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আমাদের ধারণা যে হাড়ের প্রবলেমটা আসবে বয়সকালে, এটা তো মিথ। ইয়েস, একদমই মিথ। তো এটাকে আপনি কিভাবে একটু একদমই মিথ। আমি যতটা আমরা আলোচনা করলাম যে
একদম ছোটবেলা থেকে হাড়ের ভিতটা তৈরি হচ্ছে, ছোটবেলাতেও কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হয়। রাদার ছোটবেলাতে যদি প্রবলেমটা না ডিটেক্টেড হয়, সেটা কিন্তু হোল লাইফ তার ইমপ্রেশনটা থেকে যায়। খুব কমন, সবাই মুখে মুখে জানেন যে রিকেটস নামে একটা রোগ হয় বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। এখন অ্যাকচুয়ালি আমাদের মেডিসিনটা অ্যাভেলেবেল হয়েছে, মানুষ অনেক সচেতন হয়েছেন, আমরাও বলার চেষ্টা করছি, পেডিয়াট্রিশিয়ানরা বাচ্চাদেরকে প্রমোট করছেন, মোটিভেট করছেন ক্যালসিয়াম ভিটামিন ডি খাওয়ার জন্য, কিন্তু তাও আমরা প্রচুর বাচ্চা দেখি যাদের কিন্তু ডেফিসিয়েন্সি থাকছে। রিকেট কি এখনো সেভাবে দেখা যাচ্ছে? এখনো হয়, কিন্তু কম হয়, এবং সবথেকে ভালো ব্যাপার যেটা এখন খুব তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করতে পারি, কারণ আর সেভাবে ওষুধও আছে, ওষুধ এসে গেছে, ভিটামিন ডি টেস্টিং ফেসিলিটিটা এসে গেছে। আমরা রুরাল পেরিফেরাল এরিয়াতেও সেরকম স্পেশালিস্ট ডাক্তাররা আছেন যারা আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারে। নাহলে অনেকেই অনেক পরে আসতো যাদের বো লেগস হয়ে গেছে, পা গুলো এরকম বেঁকে গেছে, নক নি হয়ে গেছে, এবং অনেক পরে, তখন সার্জারি ছাড়া আর উপায় থাকতো। তো তাই এই হাড়ের সমস্যা শুধু যে একটা বয়সে হবে তা হবে না, বাচ্চাদের হবে। আমি একটু আগেই আমরা যেটা আলোচনা করলাম যে অ্যাডোলেসেন্টের পর অ্যাডাল্টহুডে হচ্ছে এখন প্রচন্ড ভাবে, প্রি মেনোপজাল পোস্ট মেনোপজালেও কিন্তু হাড়ের সমস্যা হচ্ছে। ইভেন প্রচুর মানুষ আসছেন যারা অ্যারাউন্ড 50s এর মধ্যে ফ্র্যাকচার নিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের ডেনসিটি কমে গেছে, তারা সেই ব্যাপারটা নিয়ে ভাবেন না। তাই এখানে কিছুটা আমাদের অ্যাওয়ারনেসের দরকার, প্রয়োজন আছে। একদম। এবার যেটা জানবো সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, আর্থারাইটিস, তিনটেই হাড়ের সমস্যা। একদম। ছোট করে কাকে বলে? একদম। সো অস্টিওপেনিয়া হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ, যেখানে আমার হাড়টা আগে থেকে একটু দুর্বল হয়েছে কিন্তু খুব সিগনিফিকেন্ট হয়নি, মানে আমার একটা রেড মার্ক ক্রস করেনি, তাকে আমি অস্টিওপেনিয়া বলছি। সো পেনিয়া মানে নর্মাল ডেনসিটি থেকে একটু কম, কিন্তু সেটা ডিজিজ পর্যায়ে পৌঁছায়নি। অস্টিওপোরোসিস মানে সেটা স্ট্যাম্পড যে আমার ডেনসিটিটা অনেকটা কমে গেছে, এবারে আমার ফ্র্যাকচার হতে চলেছে। আর আর্থারাইটিস মানে বোঝায় যে কোনো জয়েন্টের ইনফ্লামেশন, মানে আমাদের যে কোনো শরীরের যে অস্থিচন্ডি আছে সেইগুলো যদি ফুলে যায়, ব্যথা করে এবং নাড়াচাড়া করতে গিয়ে কষ্ট হয় বা স্টিফনেস হয়, লক হয়ে যায়, সেগুলোকে আমরা আর্থারাইটিস। আর্থারাইটিসের আবার ভাগ আছে। হ্যাঁ, আর্থারাইটিসের অনেক রকম ভাগ আছে, ডিজেনারেটিভ, ইনফ্লামেটরি বা রিমাটয়েড, ইনজুরির পর হতে পারে, অন্য টিস্যু ডিজিজের সঙ্গে হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে, অনেক রকমের আর্থ্রাইটিস হয়। এরকম আজকের দিনে মহিলাদের মধ্যে এই অস্টিওপোরোসিস ইট ইজ ভেরি হাই। একদম। তো সেক্ষেত্রে মানে মহিলাদের জন্য আপনার কি বার্তা থাকবে যে কিরকম ভাবে খাদ্য তো আছে, তার সাথে অ্যাক্টিভিটি লেভেলটা কতটা রাখতে গেলে, বা আর কি কি লুফলস গুলোকে একটু মনে রাখতে হবে যেটাতে আর কি ওই ভোগান্তিটা না আসে? না, ফার্স্ট আবার ঘুরে ফিরে একটাই কথা, অ্যাওয়ারনেস। প্রথমেই হচ্ছে যে এটা বুঝতে হবে যে আমার যে কোনো বয়সে হাড়ের প্রবলেম হতে পারে যদি আমি সেইভাবে নিজেকে নেগলেক্ট করি। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের দেশের বা সমাজের মহিলারা তারা সবসময় নিজেদের নেগলেক্ট করেন, বাড়িতে মায়েরা বা যারা আছেন বয়স্ক তারা তো করেনি, আর ইয়ং যারা আছেন তাদের ক্ষেত্রেও এটা বলার, ডায়েটটা তো একটা বড় ফ্যাক্টর। ডায়েট ছাড়াও এখন যেটা দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এন্ডেমিক, পুরো মানে 85% অফ পপুলেশনে সবার থাকছে। সাপ্লিমেন্টটা নিতে হবে এবং তার সঙ্গে পর্যাপ্ত ডায়েট, ক্যালসিয়াম, এবং সেটা প্রপার হতে হবে, নট ওভার দ্য কাউন্টার যে আমি মেডিসিন দোকান থেকে কিনে খেলাম। অনেকেই আছে দেখছি যারা খাচ্ছে বা কারোর থেকে শুনে খাচ্ছে, কাজ হচ্ছে না জিনিসটা, বিকজ তারা ইমপ্রপার খাচ্ছে বা তার সিস্টেম হয়তো ওই সল্টটা, ওই ফর্মুলেশনটাকে নিতে পারছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রবলেম হলে নেগলেক্ট না করা এবং স্পেশালিস্ট ডক্টরের কাছে গিয়ে অ্যাডভাইস নিয়ে খাওয়া, এটা খুব দরকার। অস্টিওমাইলাইটিস যেটাকে আমরা বলি, এটা কি রিলেটেড টু অস্টিওপোরোসিস? না, অস্টিওমাইলাইটিস মানে হচ্ছে ইনফেকশন অফ বোন, মানে আমাদের হাড়ের মধ্যে যদি কোনোভাবে হাড় বা হাড়ের মজ্জার ভেতরে যদি কোনো ইনফেকশন ঢুকে যায় এবং সেটা গিয়ে তার বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়, সেটাকে আমরা অস্টিওমাইলাইটিস। এটা কি কি ক্ষেত্রে হতে পারে এরকম? এই রোগটা মূলত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, আর বড়দের ক্ষেত্রেও দেখা যায়, বাট রেয়ার। বাচ্চাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার পর তাদের ক্ষেত্রে ভেতরে যে ইনজুরি হয়, তাদের হাড় যেহেতু নরম থাকে, তাদের হাড়ের মধ্যে রক্ত জমে যায়। আচ্ছা। সেই রক্তটা, এবং খুব ভুল একটা প্র্যাকটিস অনেকে এখনো করেন, যে কোনো ইনজুরির পর গরম সেক দেন। এই গরম সেক দেন বা মাসাজ করেন, এর ফলে কি হয়, ওই জায়গাগুলো ইনফেকশন বেড়ে যাচ্ছে,
এবং সেইখান থেকে হাড়ের ভিতর জীবাণু জন্মে যায়, জীবাণু থেকে হাড় অনেকটা খেয়ে নেয়, ভেতরে পাস ফর্মেশন হয়, সেখান থেকে তীব্র ব্যথা, যন্ত্রণা, জ্বর মূলত বাচ্চাদের হয়। আর বড়দের ক্ষেত্রে অস্টিওমাইলাইটিস আমরা দেখি ইউজুয়ালি কোনো রকম ওপেন ইনজুরি, মানে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে খুব বাজে, সেখানে ধরুন হাড়টা ভেঙে গিয়ে বেরিয়ে গেছে রাস্তায়, ধুলোবালি ময়লা লেগেছে এবং সেখান থেকে ডাইরেক্ট ইনফেকশন হয়েছে। অ্যাডাল্টের ক্ষেত্রে এই কারণে ইউজুয়ালি দেখা যায়। মেডিসিন দিয়ে এটা কন্ট্রোলেবল, মেডিসিন দিয়ে কন্ট্রোলেবল, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন করতে হয়। অপারেশন করে ওই পুরো জায়গাটাকে আমাদের ওয়াশ করতে হয়। অ্যাম্পিউট কি করতে লাগে ওই সময়? খুব লাস্ট কেসে, বাট এখন অ্যাকচুয়ালি আর্লি ডিটেকশন করা সম্ভব বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে, আর অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক এসে গেছে। আচ্ছা, যার জন্য আমরা ইউজুয়ালি এখন অস্টিওমাইলাইটিসের জন্য অ্যাম্পুটেশন ভেরি রেয়ার। আচ্ছা স্যার, স্পাইনের যে প্রবলেম, আপনি স্পাইন ডিসঅর্ডার্স, এর সাথে কি হাড়ের সম্পর্ক, মানে হাড়ের সাথে বা হাড়ের স্বাস্থ্যের সাথে কি স্পাইনের কোনো রকম সমস্যা রয়েছে? একদম, অস্টিওপোরোসিসের সঙ্গে স্পাইনটাই বেঁকে আমাদের যাচ্ছে। একদম সবার প্রথম এফেক্ট করে আমাদের স্পাইনের হাড়ে, তারপর আমাদের হিপ জয়েন্টের হাড়ে, তারপর আমাদের পেরিফেরাল রিস্ট জয়েন্টের আশেপাশে। এই তিনটে জায়গা সবার প্রথম এফেক্ট করে, যার জন্যই আমরা ডেক্সা স্ক্যান করতে দিলে আমরা স্পাইনে চেক করতে দিই, হিপ জয়েন্টে চেক করতে দিই, আর রিস্ট জয়েন্টে চেক করতে দিই, কারণ আর্লিয়েস্ট এই জয়েন্টগুলোর ক্ষয় দেখা দেয়। এবং স্পাইনের হাড় ক্ষয় হলে কমনলি আমাদের কাছে যেটা নিয়ে আসেন এটা হচ্ছে কম্প্রেশন ফ্র্যাকচার। মানে সিম্পল কিছু না, বাড়িতে হয়তো বাথরুমে পড়ে গেছেন, সিম্পল একটা ফল হয়েছে, কি হয় পড়ে যাওয়ার জন্য যে ডাইরেক্ট প্রেসারটা হচ্ছে, সেই প্রেসারে হাড়টা দুর্বল থাকার জন্য হাড়টা কিছুটা চেপটে যায়, সেটাকে আমরা বলি কম্প্রেশন ফ্র্যাকচার। ট্রিমেন্ডাস পেইন হয়, কিন্তু ক্ষতি যেটা হয় সব থেকে লং স্ট্যান্ডিং সেটা হচ্ছে স্পাইনে যে কার্ভেচারটা আছে সেটা নষ্ট হয়ে যায়। বিকজ প্রত্যেকটা ইউনিট যদি ঠিক থাকে তাহলে স্পাইনটা স্ট্রেট থাকে, মাঝখানে একটা ধরুন ভার চেপটে গেল তাহলে তো স্পাইনটা সোজা থাকতে পারে, একদম তখন সেটা বাঁক নেমে সেখান থেকে ব্যথা হওয়া, সেখান থেকে নার্ভের উপর চাপ পড়ে বিভিন্ন রকম প্রবলেম হয়, এগুলো হতে পারে। আর এছাড়াও মানে হাড় দুর্বল হয়ে গেলে অনেকেরই সিদ্ধারা দেখবেন এদিক ওদিক বাঁকা, স্কলিওসিস থাকে হাড়ের ক্ষয়ের জন্য। অনেকে বয়স্করা আছেন, মহিলারা সামনের দিকে ঝুঁকে গেছে এবং অনেকটা অনেক ঝুঁকে গেছেন। এবং এটাতে যেটা প্রবলেম আরো হয় যে শুধু যে এটা পিঠের বা আমাদের হাড়ের সমস্যা তা না, ঝুঁকে যাওয়ার জন্য কি হচ্ছে আমাদের রিব কেজ গুলো সামনে এরকম ক্রাউডেড হয়ে যাচ্ছে, তারা খেতে পারেন না, তাদের খিদে হয় না এবং শ্বাস নিতে পারেন না, বুকের ফুসফুসটার উপর এক্সপ্যান্ড করতে না পারার জন্য। তাই এটা শুধুমাত্র যে হাড় বেঁকে যাচ্ছে, কোমর বেঁকে যাচ্ছে না, এটা কিন্তু শরীরের উপর অনেক গুরুতর এফেক্ট আছে। তাই এইগুলোকে আগে থেকে আমাদের সচেতন হতে হবে। বুঝলাম। স্লিপ ডিস্ক যেটাকে আমরা বলি, এটা কি? স্লিপ ডিস্ক মানে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের বা আমাদের শিরদাঁড়ার যে গঠনটা আমরা যদি ভাবি, সেখানে প্রত্যেকটা হাড়ের মধ্যে মধ্যে একটা করে গ্যাপ থাকে। সেই গ্যাপে একটা ডিস্ক বলে একটা নরম বেলুনের মতো জিনিস আছে, কারণ গ্যাপটা না থাকলে তো আমরা মুভ করতে পারবো না। ওইগুলোতে জয়েন্ট আছে এবং জয়েন্টগুলো মুভ করছে। এই ডিস্কটা অ্যাকচুয়ালি শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এবারে কি হয়, অনেক সময় কম বয়সও হতে পারে বা সার্টেন এজের পরও হতে পারে যে কোনো অ্যাক্টিভিটির জন্য হলো, মানে কেউ ধরুন জাম্প করলো বা কেউ ঝুঁকে গিয়ে খুব ভারী একটা লিফট করলো বা খুব একটা জোরে কিছু একটা ওজন ঠেললো সামনের দিকে, তখন কেউ অত্যন্ত প্রেসারে ওই ডিস্কটা মেটেরিয়ালটা কিছুটা ব্যাক সাইডে বেরিয়ে আসে। যখন সেটা ব্যাক সাইডে বেরিয়ে আসে আর পেছন থেকেই নামছে কিন্তু স্পাইনাল কর্ড, যখন ব্যাক সাইডে চলে আসে তখন কিন্তু ওটা স্পাইনাল কর্ডের উপর প্রেসার ক্রিয়েট করে। তখনই কি হয়, কোমরের তীব্র যন্ত্রণা, ব্যথা এবং নার্ভের উপর ইরিটেশনের জন্য পা জুড়ে পা অবশ হয়ে যাওয়া, ঝিনঝিন হওয়া বা একটা সাইডে মানে সার চলে যাওয়া, এই ধরনের কিন্তু সিমটমস হতে পারে। তো এটাকেই আমরা ডিস্ক প্রলাপস বলি। যেটা জানবো আপনার কাছ থেকে, যারা রেগুলার জিম করছে এবং সেখানে যারা ট্রেনার আছেন, তারা হয়তো সবসময় খুব একটা এই সায়েন্টিফিক্যালি সবগুলো ভালো করে অতটা হয়তো বোঝেন না। তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা 20 বছরের মেয়েকে দিয়ে দেখা যাচ্ছে যে অনেকটা ওয়েট লিফটিং করাচ্ছে এবং তারপর সে প্রচন্ড পিঠে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে, এটা কি এর সাথে কোনোভাবে কানেক্ট? হ্যাঁ, অবশ্যই। একটা জিনিস বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা হিউম্যান বডি কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। তাই একটা এক্সারসাইজ বা একটা ওয়েট লিফটিং হয়তো কারোর জন্য ভালো বা আর কারোর জন্য ভালো নয়।
প্লাস প্রত্যেকটা মানুষের কোর মাসেল হয়তো কারো স্ট্রং আছে হুম, বা কারো হয়তো স্ট্রং নেই। নেই। অনেক মানুষেরই আরেকটা জিনিস থাকে, জেনারেলাইজ লিগামেন্ট ল্যাক্সিটি, ওকে। মানে অনেক মানুষ বডি একটু লুজ, একটু হুম। ঢিলা ঢালা, তারা কিন্তু খুব হেভি এক্সারসাইজ করতে করতে পারে পারবে না। না। তাদের বারবার চোট হবে, আঘাত হবে এবং ব্যথা হবে। অ্যাকচুয়ালি আমাদের এটা স্ক্রিন করা উচিত, যে কোনো হুম। মানুষের এক্সারসাইজ করানোর আগে আমার দেখা উচিত যে তার মাসেল স্ট্রেংথ কিরম আছে, তার হাড়ের গঠন কিরম আছে, কত তার বডি ওয়েট আছে, তার অন্য কোনো ডিজিজ আছে কিনা, এবং তার শরীরে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, এগুলো চেক করে দেখে তারপর গ্র্যাজুয়ালি শুরু করা উচিত। মানে দুম অনেকেই করে একটা একদম র্যাপিড অ্যাকশন ভীষণ শুরু করে প্রবলেম। দিলাম। অনেকেই আছেন যেমন এখন বডি ওয়েট কমানোর জন্য অনেকেই করেন জুম্বা ডান্স। জুম্বা ডান্স। প্রথম দিনই 8 ঘন্টা ডান্স, লাফানো ঝাঁপানো স্কিপিং, পরের দিন থেকে হাঁটু আর কোমরে নড়ছে না, ব্যথা। লক হয়ে গেছে। মাসেল ছিঁড়ে যেতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, স্লিপ ডিস্ক হয়ে যেতে পারে। হুম, তাই সাডেনলি কোনো এক্সারসাইজ হঠাৎ করে একদিন হবে না। আমার শরীরকে সেটার জন্য হ্যাবিচুয়েট করতে হবে, আস্তে আস্তে অ্যাকাস্টম করতে হবে, করে আমাকে ঠিক করে করতে হবে। এবং শুরু করার আগে একজন ডক্টরের কাছ থেকে সেটা জেনে নিয়ে যে আমি জেনে নিয়ে। কতটা টাইম এবং কোন ইন্টেন্সিটিতে আমি করবো করতে জিনিসটা, পারবো yes, জিমটা, তো yes, সেটা জেনে নিয়ে স্টার্ট করাটা বেটার। একদম। এবার যেটা জানবো স্যার সেটা হচ্ছে যে বোন ক্যান্সার হুম। খুব ভয়ঙ্কর একটা টার্ম। হুম। লোকের ভয় লাগে, ক্যান্সার ওয়ার্ডটাতেই ভয়, বোনেতেও তো ক্যান্সার হয়। হ্যাঁ, তো মানে এটা দেখুন, এটা আমাদের শরীরে যেরকম অন্য অর্গান বা অন্য জায়গাতে ক্যান্সার হচ্ছে, যেখানে আমার আনকন্ট্রোলড সেল গ্রোথ হচ্ছে, সেই রকমই আমার হাড়ের মধ্যে যদি হয় সেটাকে আমরা বোন বোন ক্যান্সার ক্যান্সার বলছি। এখন অন্য ক্যান্সারের ক্ষেত্রে আপনারা শুনবেন যে অনেক সময় এটা দেখা হয় যে হাড়ে স্প্রেড হয়েছে কি না। কেন আমরা হাড়টাকে নিয়ে এত ভয়ে থাকি? কারণ আমাদের হাড়ের মধ্যে লুকিয়ে আছে অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো। সো বোন ক্যান্সার হওয়া মানে কিন্তু অটোমেটিক্যালি সেটা খুব সিভিয়ার হয়ে যাচ্ছে, কারণ সেটা অটোমেটিকলি বোন ম্যারোর মধ্যে চলে যাচ্ছে এবং সেখান থেকে সারা শরীরের মধ্যে স্প্রেড হয়ে যাচ্ছে। তাই অন্যান্য জায়গায় ক্যান্সার হলে সেটা যদি একটা জায়গায় লোকেটেড হয়ে থাকার একটা সম্ভাবনা থাকে, কিন্তু বোন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সারা শরীরে ছড়াবে। ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি হয় এবং এটা প্রগনোস্টিকেশন খুব খারাপ হয়। কারণ একটা জায়গায় কারো শরীরে টিউমার হলো, আমি কেটে বাদ দিলাম, তার ফাংশনাল এবিলিটি হয়তো অতটা খারাপ হবে না। কিন্তু ধরুন একটা মানুষের হাঁটুতে একটা টিউমার হলো, তার যদি পাটাই বাদ দিতে হয়, তার কিন্তু লাইফের একটা আমূল পরিবর্তন হয়ে যাবে, কোয়ালিটি অফ লাইফটা খারাপ পুরোটাই হয়ে যাবে। সুতরাং হাড়ের ক্যান্সার সেই জন্যই আমরা এতটা সিভিয়ারিটির সঙ্গে দেখি, আর্জেন্সির সঙ্গে দেখি, যাতে করে আমরা চেষ্টা করি যাতে করে লিম্বটা অ্যাটলিস্ট সেভ করা যায়। কারণ যেহেতু বোন ম্যারোটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট important। জিনিস, সেই কারণে এবার যেটা জানবো স্যার সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টেশন কতটা সেফ। সেটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন হোক বা ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশন হোক Yes, বা মাল্টিভিটামিন যে স্যাশেগুলো আছে সেটাও যদি হয়, yes, এবং এটার বায়ো অ্যাভেলেবিলিটি কতটা। exactly. So ক্যালসিয়াম আর ভিটামিনটা দিয়ে আসি। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন খুবই জরুরি। আমি বললাম অলমোস্ট আমাদের শরীরের জীবনযাত্রার অল ফেজেই আমাদের এই সাপ্লিমেন্টেশনটা লাগছে, বাট এটা আমাদের প্রপার হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, মানে আমাদের অনেক অ্যাভেলেবল আছে। ক্যালসিয়ামেরই 3-4 রকমের সল্ট হয়, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সাইট্রেট ম্যালিয়েন্ট। ক্যালসিয়াম সাইট্রেট ম্যালিয়েন্ট সল্টটা কিন্তু অনেক ইজিলি ডাইজেস্টেবল এবং অনেক বেটার অ্যাবজর্পশন, হোয়ারেস ক্যালসিয়াম কার্বনেট সল্টটা কিন্তু ডাইজেস্ট করা ডিফিকাল্ট, অনেক মানুষের কনস্টিপেশন হয়, কিন্তু সেটার দাম কম। আচ্ছা, সুতরাং আমাদের মার্কেটে কিন্তু সেইগুলোই বেশি যেগুলো কার্যকারিতা কম। আচ্ছা, এবং কোন মানুষটার অ্যাসিডিটি আছে, সে হয়তো অ্যান্টাসিড খাচ্ছে আজকে 20 বছর, তার ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট সল্ট অ্যাবসর্ব হবে না। সে হয়তো বলছে ডাক্তারবাবু আমি তো ক্যালসিয়াম খাচ্ছি 10 বছর, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সুতরাং প্রপার গাইডেড হতে হবে কোন মানুষের কোনটা ফর্ম কাজে দেবে। এবং এই যে শুধু ক্যালসিয়াম খাচ্ছি, ভিটামিন ডি নিচ্ছি না, আর ভিটামিন ডি নিচ্ছি, অনেকে খান মাসে মাসে একটা করে, 60,000 মাসে একটা করে খাচ্ছে ডাক্তার, ও খাই তাই আমি খাচ্ছি, কোনো লাভ নেই, ব্যাক জিরো। যখন আমার শরীরে ক্যালসিয়াম দিতে হচ্ছে, আমি যদি তাকে রেগুলার ভিটামিন ডি না দিই, সেটা অ্যাবজর্পশনটা জিরো হবে। এবার আমি একটা মেইনটেনেন্সের জন্য আমি ক্যালসিয়াম ভিটামিন ডি কম্বিনেশন খাচ্ছি, তাও ভিটামিন ডি কম আসছে, তখন আমি 60,000 দিয়ে টপ আপ করতে পারি। বাট আমি যদি তাকে রেগুলার সাপ্লিমেন্টেশনটা না দিই, তাহলে কিন্তু আমার লাভ নেই।
না হচ্ছে না। আর রিগার্ডিং মাল্টিভিটামিন সাপ্লিমেন্টেশনস, প্রত্যেকটা সাপ্লিমেন্ট আমাদের দেখে খাওয়া উচিত যে সেটা আমাদের রেগুলার ডেইলি অ্যালাউন্স যেটা আমরা আরডিএ বলি, সেটা আদৌ দিচ্ছে কিনা। দেয় না, ম্যাক্সিমাম কিন্তু দেয় না। সুতরাং এইগুলো খেলেও মানে কিছুটা হয়তো কাজ হয় কিন্তু বেশি কাজ হয়। স্টিল আমি বলবো যে সাপ্লিমেন্টটা সেকেন্ডারি হওয়া উচিত, ডায়েটটা প্রাইমারি হওয়া উচিত। যতটা আমরা ন্যাচারাল উপায়ে পাবো ততটাই বেস্ট। আমার নেক্সট কোয়েশ্চেন ডায়েটেরই উপরে। তো যেটা আমি জানতে চাইবো স্যার, সেখানে আমাদের বোন হেলথকে ভালো রাখার জন্য বা ছোট থেকে বড় সবার জন্য ন্যাচারাল গাইডলাইন যেটা সবাই ফলো করলে উপকৃত হবে। একদম। ফার্স্ট হচ্ছে যে ডেয়ারি প্রোডাক্টস, মানে আমরা যদি দুধ খেতে পারি খুব ভালো, অনেকে ডাইজেস্ট করতে পারে না, তাদের ক্ষেত্রে দই, ছানা, ইভেন এখন আমরা অল্টারনেট মিল্কসও বলছি, সেখানে আমন্ড মিল্ক বা সয়া মিল্ক, এইগুলোতে কিন্তু ডাইরেক্ট সোর্স অফ ক্যালসিয়াম। এগ রেগুলার খাওয়া সব বয়সের জন্যই যায়। ইভেন আগে বলতো কোলেস্টেরল হাই খাওয়া যাবে না, এখন কিন্তু সেটা বলে না, দ্যাট ইজ আ মিথ। সো রেগুলার এগ। আর আমাদের জন্য তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি, মাছ, অল টাইপস অফ ফিশ, স্পেশালি ছোট মাছ, প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়া প্রত্যেকের শিশুর থেকেই যদি হ্যাবিট করে দেওয়া যায় ফ্রুটস খাওয়া, গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, সিরিয়াল ব্যাপারগুলো খাওয়া, একটু ফাইবার জাতীয় খাবার ইনটেকগুলো করা। আমাদের ডায়েট কিন্তু হ্যাবিট যা আছে তাতে এইগুলো আমরা ইউজুয়ালি খেয়ে থাকি, কিন্তু একটা সময় হয় যখন আমরা এগুলো ছেড়ে সময়ের অভাবে জাঙ্ক ফুডের উপর বেশি নির্ভরশীল হয়ে যাই, বা যারা ভীষণ বিজি লাইফ তাদের জন্য তো রেডিমেড ফুডের উপর ডিপেন্ডেন্সিটা বেড়ে আসছে, তখন কিন্তু প্রবলেমটা বেশি আসছে। আদারওয়াইজ এগুলো কিন্তু খুব ইজি এন্ড ইজিলি অ্যাভেলেবল আমাদের সবার। যারা টোটাল ব্যালেন্স খাবারটা যেখানে কথা, সেখানে একটা মানুষ চটজলদি একটা প্যাকড ফুড বানিয়ে খেয়ে নিচ্ছে, তাদের পেটটা ভরছে, ইমিডিয়েট সেই ক্যালোরিটা পাচ্ছে, কিন্তু তার বডিতে নিউট্রিশনটা কিছু হচ্ছে না এবং আলটিমেটলি লাভ কিছু হচ্ছে। এই সিম্পল জিনিসগুলো আমরা করতে পারলেই ঠিক রাখা যাবে হেলথ। আচ্ছা, যেটা খুবই ফ্রাইড যে সমস্ত জিনিসগুলো বা প্যাকড ফুড যেটাতে প্রচুর নুন আছে, এক্সট্রা সল্ট রয়েছে, সেটা কতটা আমাদের বোন হেলথকে খারাপ করছে? খুবই খারাপ করে, কারণ সল্ট মানেই ওয়াটার রিটেনশন করে আমাদের বডিতে। সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, যারা হাইপারটেনসিভ তাদের বিপি বাড়বে। এবং এই যে প্যাকড ফুড, এগুলো যদি প্রিজারভেটিভস গুলো আছে না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাপেটাইটটা কমিয়ে দেয়। এবং এই যে অ্যাপেটাইটটা কমিয়ে দেয়, একবার খেলে আমি সারাদিন আর কিছু খেতে ইচ্ছা করলো না, আমি এটার উপরে মেনটেন থাকলাম, এবং আলটিমেটলি কিন্তু আমার ডেফিসিয়েন্সিগুলো তৈরি করছে এবং ডাইজেশন সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। তারপরে যখন হয়তো আমি খাচ্ছি, কিছু খেলাম, কিন্তু তখন লিভার এনজাইমসটা বেরোলো না যে আমার সেটাকে ডাইজেস্ট করবে। সো আর্টিফিশিয়াল ফুড বা একদম সাপ্লিমেন্টারি ফুড, প্যাকড ফুড, এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই। এবার যে প্রশ্নটা করবো স্যার, সেটা হচ্ছে যে খুব কোমরে ব্যথা, একজন অফিস গোয়িং, ধরুন 45 ইয়ার্স ওল্ড, খুব পায়ে ব্যথা, কোমরে ব্যথা রেগুলারই হচ্ছে সেই ব্যথাটা, তো উনিও ওভার দ্য কাউন্টার ড্রাগ, একটা পেন কিলার দাও তো কিনে খাই, তো রেগুলার পেন কিলার খেয়ে যাচ্ছেন এবং এটাও না জেনে যে কোন পেন কিলারটা ওনার জন্য ভালো, তো মেডিসিন শপ থেকে যেটা দিচ্ছে এটা ব্যথা কমানোর জন্য দিয়ে দিল কিছু একটা, কতটা সাইড এফেক্ট আছে? ভীষণ পরিমাণে সাইড এফেক্ট আছে। এবং আমরা এই পেশেন্টগুলো এরকমও দেখেছি যে ওভার দ্য কাউন্টার পেন কিলার কিনে খেয়ে তাদের ব্লিড হয়েছে, জিআই ব্লিড, তাদের হসপিটালে ভর্তি করতে হয়েছে, তাদের বমির সাথে রক্ত, কাশির সাথে রক্ত থেকে। এরকমও দেখেছি যারা ক্রনিক পেন কিলার খেয়ে খেয়ে তাদের কিডনি ডিজিজ হয়ে গেছে, ক্রনিক কিডনি ডিজিজ, তারা জানেও না। সো পেন কিলার ওভার দ্য কাউন্টার আমি তো বলবো অনলি যদি রেকমেন্ডেশনও বলি, অনেকেই তো বলেন যে ডাক্তার সবসময় কি আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব, প্যারাসিটামল। আমরা কোভিডের সময় প্রচুর প্যারাসিটামল খেয়েছি। প্যারাসিটামল 1 গ্রাম একটা অ্যাডাল্ট মানুষের জন্য মোটামুটি পেন রিলিফের কাজে দেবে। আর যদি প্যারাসিটামল খেয়ে ব্যথা কমছে না, তাহলে আপনাকে বুঝতে হবে সেই ব্যথাটা ডাক্তারের কাছে যেতে হবে। তো সেখানে নিজের এক্সপেরিমেন্টটা করা চলবে। সিম্পল এক্সাম্পল, নিমেসুলাইড বলে একটা ট্যাবলেট আছে, বিখ্যাত নামে পাওয়া যায়, এখনো পাওয়া যায়, যেটা ব্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে। ম্যাজিকের মতো ব্যথায় কাজ করে, ম্যাজিকের মতো কিডনিটাও খারাপ, কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। তাই পেইন কিলার এইরকম দোকান থেকে গেলে কিনে খাবেন না। বিদেশে, আমাদের দেশের বাইরে কোথাও এরকম ওভার দ্য কাউন্টার প্যারাসিটামল আর আইবুপ্রোফেন ছাড়া কোনো মেডিসিন পাওয়া যায় না, সুতরাং এর বাইরে খাবেন না। নিজের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা তখন বোঝা যাবে না, কিন্তু পরে বোঝা।
এরপর নেক্সটটা জানবো সেটা হচ্ছে ছোট এবং বড় ফ্র্যাকচার। হুম ধরুন অ্যাক্সিডেন্টাল ফ্র্যাকচার আমি বলছি না, হুম হাড়ের ফ্র্যাকচার হাড়ের ফ্র্যাকচার হতেই পারে। হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে ওটাকে পরে আর কি সেটা হওয়ার পরে পোস্ট কেয়ার কি করা উচিত? ফার্স্ট তো ফ্র্যাকচার হলেই আমরা যেটা বলছি, যে কোনো ইনজুরি, যে কোনো চোট লাগলে আমরা প্রথমেই বলছি ABCD, সেখানে আসতে হবে। আর মানে আমি ইনিশিয়াল তাকে ম্যানেজমেন্ট যেটা বলবো ABCD অফ প্রাইমারি কেয়ার, সেটাকে আমরা রাইস ট্রিটমেন্ট বলি। রাইস ট্রিটমেন্ট সেটা হচ্ছে রেস্ট, আইস কম্প্রেশন, আর কম্প্রেশন ব্যান্ডেজ মানে ক্রেপ ব্যান্ডেজ, Crepe আর bandage। এলিভেশন পাটা তুলে তুলে রাখা। মানে সিম্পল যেটা ধরুন অনেকেরই বাড়িতে হয়, পড়ে গিয়ে রিস্টে লেগেছে, হাতের উপর পড়েছে, তো আমি সেখানে বরফ দেবো, একটা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখবো, আমি একটু উপর দিকে রাখবো যাতে করে সোয়েলিং কম হয়। আর কম্প্রেশন ব্যান্ডেজে বললাম, গরম শেক দেবো না, এটা আমি আবার বললাম যে আমার কোনো অ্যাকিউট ইঞ্জুরিতে গরম শেক দেবো। এবারে যদি ডিটেক্ট হলো যে ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে, তাহলে ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট করতে হবে। সেটা প্লাস্টার হতে পারে, সেটা অপারেশন হতে পারে, ডিপেন্ড অন যে কি টাইপ অফ ফ্র্যাকচার। পোস্ট ফ্র্যাকচার আমি ধরে নিচ্ছি যেটা জুড়লো, তার জুড়তে যে সময়টা লাগে, এগেন তারপরে যেটা আসছে এই ফ্র্যাকচারের সময় এবং তারপরের সময়টা, এগেন এই সময় ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রিশন, ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন। যে ফ্র্যাকচারে যে আমি সেরে উঠছি, আমার প্রোটিন না থাকলে আমার মাসেলগুলো কাজ করবে না। কারণ যে কোনো ইনজুরি হলেই সাডেনলি কি হয়, মাসেলের একটা দুর্বলতা তৈরি হয়, মাসেল ওয়েস্টিং হয়, মাসেলগুলো শুকিয়ে যায়। তো অনেকেই কি হয়, হাড় জুড়ে গেছে, এক্সরে খুব ভালো, কিন্তু ডাক্তারবাবু হাতটা ঠিক জোর পাচ্ছি না, আমি হাঁটতে পারছি না, কিছুক্ষণ 5 মিনিট পরেই মনে হচ্ছে বসি, মাসেল উইকনেস। এবং এটা হওয়ার কারণ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন, তাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, বা তারা অ্যাডিকুয়েট এক্সারসাইজ করছে না। ব্যায়াম করে করে তাকে আবার ফ্লেক্সিবিলিটি আনতে হবে। তো পোস্ট ফ্র্যাকচার কেয়ার, নিউট্রিশন, এক্সারসাইজ আর ডেফিসিয়েন্সি যেন না হয়, এইগুলো। অ্যাজ জেনারেল সবার ক্ষেত্রে যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমাদের এক কথায় আমাদের হেলথকে ঠিক করার জন্য, আমাদের বোনের স্ট্রাকচারটাকে ঠিক করার জন্য প্রাইমারিলি আমরা কি রুটিন ফলো করব? একদম ফার্স্ট ইম্পর্টেন্ট নিউট্রিশন, নিউট্রিশন ফার্স্ট পয়েন্ট। কারণ আমার রেগুলার হাড় আমার শরীরটাকে বয়ে নিয়ে চলছে, একদম আমার জয়েন্টের মধ্যে ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে, মাসেলের মধ্যে হচ্ছে, হাড়ের মধ্যে হচ্ছে, তাহলে তার যে যোগান সেটা আমাকে দিতে হবে, তার মেটেরিয়ালসগুলো। সেখানে ক্যালসিয়াম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না হয়, তার সঙ্গে অ্যাডেড প্রোটিন এবং আদার মাইক্রোনিউট্রিয়েন্টস যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে। সেকেন্ড হচ্ছে যে এই যে হাড়ের স্ট্রেংথ ইমপ্রুভ করার জন্য সায়েন্স যেটা বলছে যে আমরা যদি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করি, হাড়ের উপর লোড পড়ছে, মাসেল অ্যাকশন হচ্ছে, আমাদের ব্রেন সেন্স করছে এবং সেই সেন্স করে সে বিভিন্ন হরমোন রিলিজ করছে, যে হরমোনটা ক্যালসিয়ামটাকে হাড়ের মধ্যে জমাচ্ছে। এগেন ডারউইনের থিওরি, যে আমি যদি জিনিসটাকে ইউজ করি রেগুলার, তাহলে সেটা আরো শক্ত আরো শক্ত সবল। তো সেই জন্য রেগুলার কিছু ব্রিস্ক এক্সারসাইজ, যারা হয়তো খুব টাইপ এ পার্সোনালিটি, সারাদিন অফিসে বসে কাজ করছেন, অ্যাক্টিভিটি করছেন না, তারাও একটা সিম্পল বাথরুমে পড়ে গিয়ে একটা খুব বাজে রকমের হিপ ফ্র্যাকচার, হয়তো তারা জিম যাচ্ছেন বা খুব সাপ্লিমেন্টে খাচ্ছেন, সাপ্লিমেন্ট নিচ্ছেন খুব হাই কোয়ালিটি, কিন্তু সেটা করলে যে হার্ট স্ট্রং হবে তা হবে না। সো ডায়েট, রেগুলার এক্সারসাইজ করা, আর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিটা কমিয়ে রাখা, বিকজ এটা আমাদের পুরো নিউট্রিশন, ব্রেন, রেস্ট পুরোটাকে খুব নেগেটিভভাবে ইম্প্যাক্ট করে। কারণ আমাদের নিউরোমাস্কুলার যে পেন, যে ব্যথা বা মাসেল স্টিফ হয়ে যাওয়া, মাসেল ক্র্যাম্প ধরে, এগুলো কিন্তু আমাদের শরীরে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি লেভেলের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। সো এইটাকে কন্ট্রোলে রাখা, রেগুলার এক্সারসাইজ করা, ডায়েট ঠিক রাখা, আর লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো যে আমাদের হ্যাবিটটা কিন্তু নেগলেক্ট করা, এইখানে আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ করতে। আমাদের প্যারাসিটামল 2 দিন খেলাম, ঠিক আছে, তারপরে না কমলে আমরা ডাক্তারবাবুর কাছে যাব এবং সেখানে যথাযথ যেটা করার সেটা করব। আমি রোগটাকে অনেকদিন ধরে পুষে রাখলাম, কি সাডেনলি আমার মনে হলো যে আজকে তো আর কোনোভাবেই হচ্ছে না, এবার আমাকে যেতে হবে, বাট দ্যাট টাইম ইজ টু লেট। তখন কিন্তু ট্রিটমেন্টটা অনেক কমপ্লিকেটেড এবং ডিফর্মিটিস চলে আসছে, রেজাল্টটা পুরো হয় না। প্রাথমিক পর্যায়ে আমি চিকিৎসা করলে যে ফুল ফাংশনাল রিকভারিটা আমি করে দিতে পারবো, আমি যদি খুব লেট স্টেজে করি তখন তো আমি সেটা পুরোটা পারবো না। সেই জন্য এইগুলো মানে সিম্পল ব্যাপার, কিন্তু ফলো করতে হবে এবং রেগুলারিটি মেইনটেইন করতে হবে। এই না যে আমি সপ্তাহে একদিন করলাম, তারপর আবার 10 দিন আমি করলাম না।
তো সেই এটা রোজ করতে হবে, হ্যাবিট একদম। বানিয়ে ফেলতে হবে। একদম একদম তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে এগুলো চলে আসছে, একদম। যেটা মানে গুড মডিফিকেশনস করতে হবে। একদম। নেক্সট যেটা জিজ্ঞেস করবো স্যার, সেটা হচ্ছে যে স্ট্রেস কতটা ইম্প্যাক্ট করছে বোন হেলথের উপরে? একদম, আমি ডিরেক্টলি বললাম, খুব ডিরেক্টলি একটা রোগ আছে যেটা অনেকেই নাম শুনেছেন, ফাইব্রোমাইলজিয়া। সেটা হচ্ছে যে আমাদের বডিতে মাসেলে এবং ব্যথা হওয়া, বিভিন্ন জায়গায় আনএক্সপ্লেইনড পেইন এবং খুব মানে অস্বস্তিকর ব্যথা আর কি, ঘুম হয় না, সবসময় একটা স্ট্রেসফুল লাগে, এবং এগুলো ডাইরেক্টলি স্ট্রেসের সঙ্গে রিলেটেড। এবং স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইটস লাইক স্মোকিং, আমরা যদি এক কথাই বলি, মানে আমাদের শরীরে স্মোকিং করলে যতটা খারাপ এফেক্ট হতে পারে বা যেই ধরনের নেগেটিভ হরমোনস রিলিজ হয়, আমরা যদি কন্টিনিউয়াস স্ট্রেস বা টেনশন অ্যাংজাইটির মধ্যে থাকি, সেম এফেক্ট আমাদের হতে পারে। আমাদের অ্যাপিটাইট কমে যায়, নেগেটিভ হরমোনস রিলিজ করে, যেটা আমাদের হাড় জোড়ার ক্ষেত্রেও দেখা যায়। সিম্পল আমরা একটা জিনিস দেখেছি, যে সমস্ত মানুষ যারা ভীষণ পজিটিভ, যারা ভীষণ ভালো গান বাজনা এইসবের মধ্যে থাকেন, ভীষণ পজিটিভলি লাইফটাকে দেখেন, তাদের ক্ষেত্রে কোনো ইনজুরি হলে তাদের রিকভারিটা অনেক ইজি হয়, তাড়াতাড়ি হয়। কিন্তু যাদের ক্ষেত্রে আমরা দেখেছি যারা ভীষণ টেনশন করেন, ভীষণ স্ট্রেসফুল, প্রত্যেকটা জিনিস নিয়ে সবসময় না 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 নেগেটিভ অ্যাটিটিউডে থাকেন, তাদের ক্ষেত্রে কোনো ইনজুরির পর রিকভারি কিন্তু অনেক সময় লেট হয়, এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখি। সো এটা কিন্তু আলটিমেটলি আমাদের ম্যাজিক বক্স হচ্ছে ব্রেন, এবং সেখান থেকে কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে। তাই নেগেটিভ হরমোনস গুলোকে আটকানোর জন্য কিন্তু স্ট্রেস থেকে দূরে থাকতে হবে, এবং এটা কিন্তু আমাদের বোন হেলথের উপরও অনেকটা প্রভাব ফেলছে। একদম। এবার লাস্ট কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে অ্যালকোহল, স্মোকিং। স্মোকিং এন্ড অ্যালকোহলের দুটো ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে ডিরেক্টলি কিছু কিছু ডিজিজ আছে যেগুলো এর সঙ্গে রিলেটেড, দুটোই আমাদের শরীরের জন্য খারাপ, এ নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু হাড়ের ব্যাপারে যখন আলোচনা হচ্ছে, আমি একটা রোগের কথা বলবো, সেটা হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস, এভিএন বলে, এটা হিপ জয়েন্টে হয়। হিপ জয়েন্টের বল যে থাকে, সেই বলের রক্ত চলাচলটা ব্লক হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। এই রোগটা ডাইরেক্টলি অ্যালকোহলের সঙ্গে রিলেটেড। মানে যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন করছেন এবং রেগুলার করছেন, অনেক বছর ধরে করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা গেছে যে তাদের এই হিপ জয়েন্টের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা ইয়ং ছেলেদের ক্ষেত্রে বেশি। আর স্মোকিং হলে এটা অ্যাডিটিভ হচ্ছে, আদারওয়াইজ বাড়িয়ে দিচ্ছে। আদারওয়াইজ স্মোকিং এর নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে হাড় জুড়তে দেরি হবে। যারা হাড় ভেঙেছে তারা যদি স্মোকার হন, তাদের কিন্তু ফ্র্যাকচার জুড়তে অনেক দেরি হয়, এবং অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে তাদের ক্ষেত্রে আমাকে রিপিট সার্জারি করতে হয়েছে অ্যাজ বিকজ তারা স্মোকার এবং তাদের ক্ষেত্রে হাড় জুড়ছে না। আর অ্যালকোহলের জন্য যেটা বললাম অ্যাভাসকুলার নেক্রোসিস, এই অ্যাভাসকুলার নেক্রোসিসটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে স্টেরয়েডের ওষুধ। যাদেরকে অন্য রোগের জন্য খেতে হচ্ছে, যেমন এসএলই বা আইটিপি বা অন্যরকম কোনো কোলাজেন ডিজিজ, তাদের খেতেই হচ্ছে স্টেরয়েড ডিপেন্ডেন্ট, তাদের কথা আলাদা। কিন্তু অনেক মানুষ আছেন যারা গ্রামে গঞ্জে আর্থ্রাইটিসের আয়ুর্বেদিক ওষুধ হিসেবে কিনে খান হচ্ছে স্টেরয়েড, তার মধ্যে অ্যাকচুয়ালি স্টেরয়েড থাকে, ম্যাজিক ওষুধ। অনেকে ছেলেরা, ইয়ং ছেলেরা জিমে গিয়ে কিন্তু বডি তাড়াতাড়ি বানানোর জন্য প্রোটিন খাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বলছে বাট স্টেরয়েড, তাদের বডি তৈরি হয় কিন্তু তাদের অ্যাভাসকুলার নেক্রোসিস। যার জন্য এই কোভিডে যেহেতু আমাদের প্রচুর স্টেরয়েড ইউজ করতে হয়েছিল, তার জন্য কোভিডের পরে কিন্তু প্রচুর ইয়ং আমরা পেশেন্ট দেখেছি যাদের অ্যাভাসকুলার নেক্রোসিস। এই দুটোই বলা, যেগুলো ডাইরেক্টলি রিলেটেড টু স্মোকিং এন্ড অ্যালকোহল। দর্শকরা অনেকক্ষণ থেকেই শুনছেন, আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো, তো দর্শকদের জন্য কি মেসেজ দেবেন, কি বলতে চাইবেন? দর্শকদের জন্য মেসেজটা খুব সিম্পল। আমার হার্ট আমাদের শরীরের মূল স্ট্রাকচার, স্কেলিটন, মূল ভিত, মানে বাড়ির যেরকম ভিতটা ঠিক রাখতে হবে, তবে তো তার বাইরেটা সুন্দর রাখা যাবে, সেরকম ব্যাপার। ইন্টারনাল স্ট্রেংথ ব্যাপারটা যদি ঠিক রাখতে হয়, তাহলে হাড়ের যত্ন নিতে হবে। আর এইটা কিন্তু খুব কঠিন কাজ নয়। আমরা যেরকম আমাদের চুলের জন্য করছি, আমাদের স্কিনের জন্য করছি, তেমনি আমাদের হাড়ের জন্য 10-15 মিনিটস রেগুলার ওয়াক করা, হেলদি খাবার খাওয়া, স্ট্রেস ফ্রি লাইফ লিড করা, আর যদি কিছু প্রবলেম মনে হয় সেটাকে নেগলেক্ট না করা। এইগুলো করলে প্রবলেম হয়তো হবে, কিন্তু সেগুলো খুব ইজিলি ঠিক করা যাবে। খুব গুরুতর কিছু সমস্যার সম্মুখীন আমরা হব না। ধন্যবাদ স্যার অনেকটা সময় দেওয়ার জন্য। এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই আলোচনাতে। তো যেটা আমরা এতক্ষণ ধরে কথা বলার পর যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে
ছোট একটা ব্যথা হচ্ছে বা হাড়ে রোজই ব্যথা করছে বা পিঠে রোজই ব্যথা করছে বা হাতের পিঠের দিকে বা যে কোনো জায়গাতে ব্যথা করছে, সেটাকে আমরা পেন কিলার খেয়ে খেয়ে কমিয়ে রাখছি। কিন্তু যেরকমভাবে স্যার বোঝালেন আমাদের যে সেই পেন কিলারটা কি গুরুত্বপূর্ণভাবে আমাদের বিভিন্ন অর্গ্যান লাইক আমাদের কিডনিতে হ্যাম্পার করছে বা আদার্স অন্য জায়গাতে, সেটা অনেক দূরের একটা মানে ক্ষতি আমাদের করতে পারে। তো সেক্ষেত্রে ওই ক্ষতিগুলো যাতে না হয় সেই জন্য উচিত আমাদের যে তৎক্ষণাৎ বা একটু দেখে নিয়ে যথাযথভাবে বিশেষজ্ঞর কাছে গিয়ে পরামর্শ করা, যাতে কি আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারি, আমাদের কোয়ালিটি অফ লাইফটা আমরা মেনটেন করতে পারি। এই বলে আজকের এই এপিসোডটা শেষ করব। আবার নেক্সট এপিসোডের সাইড থেকে আরও অনেক কিছু আমার জানা আছে, সেগুলো আস্তে আস্তে করে জানবো, শেয়ার করব। যাদের কোনো ব্যাপারে কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।